আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগতম। আজকে ছোট্ট করে দুটি প্রসঙ্গ নিয়েই আলোচনা করব। তথা আমরা দেখেছি বিগত ১.৫ বছর এই সরকারের বিভিন্ন উন্নয়নমূলক বাজেট হয়েছে, সেই বাজেটের ৪২% দেখলাম শুধুমাত্র চট্টগ্রামের উপরে বা চট্টগ্রামের জন্য বরাদ্দ হয়েছে। এই বিষয়টা কেন এবং অন্যান্য এলাকায় কতটুকু আছে, সেই তথ্যটা আমি আপনাদেরকে জানাচ্ছি একটি পত্রিকার নিউজ থেকে। সাথে আরেকটি পত্রিকার নিউজ, সেটাও বিবিসিটি নিউজ। সেটা হচ্ছে যে আর কয়েকদিন পরেই আমাদের নির্বাচন, খুব বেশি সময় নেই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন সহিংসতা মুক্ত হোক সেই প্রত্যাশা করি। সাথে সাথে সকল ভোটার এবং যারা ক্যান্ডিডেট প্রার্থী আছেন তারা যেন নির্বিঘ্নে, নির্ভয়ে এবং ঝঞ্ঝাট মুক্তভাবে তারা নির্বাচন করতে পারেন, ভোট দিতে পারেন, সেই প্রার্থনা করছি। কিন্তু সাথে সাথে আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে, কারণ বিবিসির সংবাদে দেখলাম যে অসংখ্য লুট হওয়া যে অস্ত্র এবং গুলি, সেগুলি এখনো উদ্ধার করতে পারেনি এবং সেগুলি বিশেষত সন্ত্রাসীদের হাতে চলে যাওয়ার একটি সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে বা তথ্য পাওয়া যাচ্ছে। এই দুটো বিষয়ের উপরে আলোচনা শেষ করব। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। প্রথম নিউজটি বিবিসির থেকেই পড়ছি, বিবিসি নিউজ বাংলা। পত্রিকা, অন্তর্বর্তী সরকারের 2,12,000 কোটি টাকার নতুন প্রকল্পের 42%ই চট্টগ্রামের। অন্তর্বর্তী সরকারের 2,12,000 কোটি টাকার নতুন প্রকল্পের 42%ই চট্টগ্রামে। বণিক বার্তার শিরোনাম, মূলত বণিক বার্তা রেফারেন্স দিয়ে বিবিসি নিউজ তারা আবার একটি রিপোর্ট আবার তারাও করেছে। খবরে বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত 18 মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক 20টি সভা হয়েছে। সভাগুলোয় অনুমোদন পেয়েছে 153টি নতুন প্রকল্প। আর এসব উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় 2,12,500 কোটি টাকা। এ বরাদ্দের 42% অর্থই দেওয়া হয়েছে চট্টগ্রাম বিভাগে, মাত্র একটা বিভাগের জন্যই 42%। অন্যদিকে দরিদ্র পীড়িত রংপুর বিভাগ বরাদ্দ গেছে মাত্র 2.44% অর্থ। অবশ্য রাজশাহী ও বরিশাল বিভাগ বরাদ্দ পেয়েছে আরও কম। রাজশাহীতে মাত্র 1.38 ও বরিশালে 0.86, অর্থাৎ 1%-এরও কম, 0.86 মাত্র বরিশালের জন্য বরাদ্দ। অর্থনৈতিকভাবে তুলনামূলক পিছিয়ে থাকা ময়মনসিংহ বিভাগের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ হয়েছে মাত্র 376 কোটি টাকা, যা মোট বরাদ্দের 0.17%, মাত্র 0.17%। মানে কত ভয়ঙ্কর অবস্থা। বাংলাদেশ পরিকল্পনা কমিশনের নথিপত্রে উন্নয়ন বরাদ্দে অঞ্চল বা বিভাগ ভিত্তিক এ বৈষম্যমূলক চিত্র উঠে এসেছে। তাহলে এই যে আমরা একটা বৈষম্য দেখলাম, যে পুরা যে করা হয়েছে বাংলাদেশের জন্য, সমগ্র বাংলাদেশের উন্নয়ন প্রকল্পের জন্য 212 কোটি টাকার মতো, সেইখান থেকে 42% শুধুমাত্র চট্টগ্রামের জন্য। ইতিপূর্বে আমরা তার সম্পর্কে আরো সমালোচনা ছিল, যেমন আমরা যদি তার সরকারের যেই উপদেষ্টা মণ্ডলীর দিকে তাকাই, এই উপদেষ্টা মণ্ডলী নিয়েও কিন্তু একটি প্রশ্ন ছিল যে এদেরও সবচাইতে বেশি সংখ্যক এই চট্টগ্রামের, কারণ খোদ প্রধান উপদেষ্টা তার বাড়িও চট্টগ্রামে। এ কারণেই আলোচনা হচ্ছে যে তিনি মূলত এই এলাকা প্রীতি যেই বিষয়টা এবং স্বজন প্রীতির যেই বিষয়টা, সেটা কি তার উপরে প্রবলভাবে চেপে বসেছে। সেটা যদি না হবে, তাহলে যোগ্য লোক কি শুধুই চট্টগ্রামে, সারা বাংলাদেশে আর কোথাও কি যোগ্য নেই? হ্যাঁ, আপনি একটু তারতম্য হতে পারে, আপনি 64 জেলা বা আপনি যদি বিভাগ ওয়াইজ ভাগ করেন, আপনি প্রত্যেকটা বিভাগে, এক বিভাগে আপনি 10 টাকা দিচ্ছেন, আর এক বিভাগে হয়তো 12 টাকা, আর এক বিভাগে 9 টাকা, এটা করতে পারেন। কিন্তু পুরা বাজেট সারা বাংলাদেশে যা হয়েছে, একটা বিভাগের জন্য আপনি 42%, আবার 25 জন যদি উপদেষ্টা হয়, তার ভিতরে 18, 19, 20 জনই থাকবে চট্টগ্রামের, এবং সব তার আত্মীয় এবং তার চ্যানেলভুক্ত, এবং একটা বিশেষ কোম্পানির কিছু মানুষ। এগুলি কিন্তু প্রশ্নবিদ্ধ, মানুষ প্রশ্ন করতেছে এগুলি নিয়ে, আসলে তার কোনো স্বজনপ্রীতি এবং কোনো দুর্বলতা এবং এর ভিতরে মূলত কোনো দুর্নীতি আছে কিনা হয়তো এখন কেউ বলছে না। সামনে তার ক্ষমতা শেষ হলে এই বিষয়গুলি নিয়ে কিন্তু তদন্ত হবে এবং বিষয়গুলি খতিয়ে দেখা হবে। এই জন্য আমি আগেই বলছি, সরকারকে আহ্বান করব যে এই সরকার থাকা অবস্থায় যেন তারা এই বিষয়ের একটি জবাব এবং ব্যাখ্যা, এবং যেই বিষয়টা অন্তত মানুষ বিশ্বাস করবে, এইরকম বিশ্বাসযোগ্য একটা প্রতিবেদন যেন তারা দিতে পারেন। তারা যেন আমাদেরকে বোঝাই বলতে পারেন যে কি কারণে তারা এই কাজটা করেছেন, কেন 42% একটি বিভাগের জন্য বরাদ্দ যাবে, এবং কেন
অধিকাংশ উপদেষ্টা একটি বিভাগ থেকে তাদেরকে নেওয়া হবে? এই বিষয়ে জবাব কিন্তু ডক্টর ইউনূস সাহেবকে দিতে হবে। আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যেহেতু এখন নির্বাচনের ডামাডোল চলছে, সকল নেতাকর্মীরা প্রত্যেকটা দল তারা নির্বাচনমুখী, নির্বাচন নিয়ে তাদের প্রচারণা তুঙ্গে। এই অবস্থায় কিছু বিচ্ছিন্ন ঘটনা আমরা দেখছি। আমরা ঢাকার ভিতরে ঢাকা 8-এ ইতিপূর্বে তো একজন মারাই গেল, ক্যান্ডিডেট প্রার্থী তিনি ছিলেন। এরপরে সেই 8 আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি, তার উপরে 2 দফা ডিম নিক্ষেপ করা হয়েছে। এরপরে গতকালকে যেই ডিম নিক্ষেপের বিষয়টা সামনে আসলো, সেটা একটু ভিন্ন মাত্রা যোগ দিয়েছে। এখানে অনেকে আহত হতাহতের খবর দেখা গেল বা ব্যান্ডেজ দেখা গেল, অনেকে এটাকে হাস্যরস করছেন যে আদতে এই যে ডিম মারার ফলে কি কেউ কোনো আহত হন? ডিম কি এতটাই শক্ত যে মানুষকে আহত করবেন? আবার এই বিষয়টা নিয়ে দেখলাম আমাদের ডাক্তার জাহিদুর রহমান, তিনি একটি টকশো আলোচনায়, অলরেডি আমার পিছনে মনিটরে চলছিল তখন, প্রথম আলোর একটি টকশো আলোচনায় তিনি বলতেছেন যে ডিম মারাটা আসলে ততক্ষণ পর্যন্ত অপরাধ না, এটা মোটামুটি অপরাধ না, এটা উনি করেছেন, নিশ্চিত করেছেন উনি ওনার মতো করে, যে ডিম মারাটা আসলে অপরাধ হিসেবে বিবেচ্য নয়। অথচ আমরা কি বুঝি? আমরা কতটুকু জানি যে কারো অপমান করা, কারো সম্মান নষ্ট করা, এটাও কিন্তু আইনত অপরাধ। এটা যদি অপরাধ হয় তাহলে ডিম নিক্ষেপে কারো অপমান হয় না, কারো সম্মান নষ্ট করা হয় না, কারো শারীরিকভাবে হয়তো জখম হয় না, কিন্তু তার মানসিকভাবে তাকে ক্ষতিগ্রস্ত করা হয় কিনা, তার যেই মানসিক যেই মোরালি তাকে ডাউন করে দেওয়া হয় কিনা, এবং তার পোশাক আশাক নষ্ট হয় কিনা, তাহলে এটাকে উনি কিভাবে বৈধতা দিয়ে যাচ্ছেন? ডাক্তার জাহিদুর রহমান সকলেই চিনবেন, একজন বামপন্থী আলোচক এবং বিএনপি পন্থী আলোচক। তার সবকিছুতেই দেখলাম ইসলাম নিয়ে অ্যালার্জি, ইসলামের বিপক্ষে অনেক কথা বলেন। তো উনি এটাকে একেবারে বৈধতা দিয়ে দিচ্ছেন যে না, ডিম মারাটা খুব বেশি অপরাধ উনি দেখছেন না। অথচ এই ডিম মারাটা আমার দৃষ্টিতে অনেক বড় অপরাধ। কেন অপরাধ? কারণ এখন নির্বাচনকালীন সময়, এই সময় আইন শৃঙ্খলা রক্ষার কাজে যারা আছেন তারা খুব তৎপর থাকবেন। বিশেষত যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারীরা এখন আছেন ইসির আন্ডারে, ইসির দায়িত্ব হচ্ছে সার্বিক অবস্থা সুষ্ঠু রাখা। এখন আজকে একজনের উপর ডিম মারছে, এই ডিম মারাকে যদি আপনি বৈধতা দিয়ে দেন, এর যদি শাস্তি আপনি কাউকে না দেন, শাস্তি বলতে তাকে জিজ্ঞাসায় আনবেন, তাকে ধরবেন, কতটুকু কি করেছে তার উপরে তাকে যতটুকু সম্ভব একটি শাস্তি দেওয়া উচিত, সেটা যদি না করেন তাহলে সামনে যে আরো বড় ধরনের কোনো প্রতিরোধ হবে না বা আরো বড় ধরনের কোনো আক্রমণ হবে না, সেই নিশ্চয়তা আপনি কিভাবে দিবেন? এই বিষয়টা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু বিএনপির পক্ষ থেকে একটি বার্তা হয়তো দিয়ে দেওয়া হলো যে আমরা এরকম করতে পারি, আমরা এগুলি করে আবার বেঁচেও যাব, আমাদের কেউ কিছু করতে পারবে না। বিষয়টা যদি এরকম হয় তাহলে আগামী নির্বাচন নিয়ে আরো আশঙ্কা তৈরি হবে। এজন্যই আমি নির্বাচনের এই বিষয়টা আমি তুলে আনছি। যে দ্বিতীয় যে নিউজটা বিবিসি নিউজ এটাও করেছে, 1.5 বছরেও উদ্ধার হয়নি লুট হওয়া 1000-এর বেশি অস্ত্র, নির্বাচনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, এই হচ্ছে তাদের হেডলাইন। যদি আমরা ভিতরে ঢুকি, বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের যেসব আগ্নেয়াস্ত্র গোলাবারুদ লুট হয়েছিল, 1.5 বছরও সেগুলো পুরোপুরিভাবে উদ্ধার করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 1000-এরও বেশি আগ্নেয়াস্ত্র এবং 2 লাখের বেশি গোলাবারুদের এখনো কোনো হদিস পাওয়া যায়নি। মানে 1300-র মতো অস্ত্র এখনো তার কোনো হদিস নেই, এবং 2 লক্ষ গোলাবারুদ এগুলির কোনো হদিস নাই। তাহলে এই 2 লক্ষ গোলাবারুদ দিয়ে কতটা অপ্রীতিকর ঘটনা বা কতটা অবস্থা ভয়ঙ্কর করা যায় সেটা কল্পনা কিন্তু আমাদের একে ভয়ঙ্কর একটি বার্তা আমাদের সামনে উপস্থিত করতেছে। আসন্ন সংসদ নির্বাচনের আগে এসব অস্ত্রপাতি উদ্ধার না হলে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। যদিও খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে গত 17 মাসে দফায় দফায় বিশেষ অভিযান পরিচালনা করেছে সেনা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী, এমনকি লুণ্ঠিত অস্ত্রের সন্ধান পেতে 5 লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। কিন্তু এসব তোড়জোড়ের পরও অস্ত্র উদ্ধারে আশানুরূপ সফলতা পাওয়া যায়নি। হাতবদল হয়ে অনেক অস্ত্র অপরাধীদের কাছে চলে গেছে বলেও জানা গেছে। এই জায়গাটাই আমাদের সবচেয়ে আশঙ্কার জায়গা, যে সত্যিকার অর্থে যদি অপরাধীদের হাতে এই অস্ত্রগুলি চলে যায়, আগামী নির্বাচনে যদি তারা টার্গেট নেয়, যেহেতু ভারত আমাদের নির্বাচনকে হতে দেবে না এরকম তথ্য পাওয়া যাচ্ছে, বিভিন্নভাবে আমরা বুঝতে পারতেছি আগামী নির্বাচনকে ভণ্ডুল করার সকল চেষ্টা ভারত করবে। সাথে পতিত যে স্বৈরশাসক শেখ হাসিনা এবং আওয়ামী লীগ, তারাও এই বিষয়টা চেষ্টা করবেন যে কোনোভাবেই যেন নির্বাচন না হয়। অলরেডি এই নির্বাচনকে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এটাকে অবৈধ ঘোষণা করছেন। তারা বলতেছেন নো বুট নো ভোট, যেখানে নৌকা থাকবে না সেখানে ভোট হতে পারবে না, ভোট হতে দিবে না। এই ভোটে
কাউকে গ্রহণ করতে দিবে না। এই যে যে একটা মেসেজ আমরা পাচ্ছি, সেই মেসেজটা কিন্তু আরো বড় ধরনের হওয়ার আশঙ্কা রয়েছে, যেহেতু এই অস্ত্রগুলি যদি অপরাধীদের হাতে চলে যায়। আর অপরাধীদের হাতে যাবেই না বা কেন, যদি অপরাধীদের হাতে নাই যাবে তাহলে এতদিন কেন উদ্ধার হয়নি? এতদিন উদ্ধার হয়নি মানেই এই অস্ত্রগুলি কেউ মানে ষড়যন্ত্রমূলক এবং কুচক্রী মহল, যারা মূলত আগামীতে বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করবেন, এইরকম যাদের মন মানসিকতা তাদের কবজাতেই আছে। সেই কারণেই তো তারা জমা দেননি, সেই কারণেই পুলিশ তাদের থেকে এখনো উদ্ধার করতে পারেনি। তার মানে অস্ত্রগুলি নিয়ে ভয়ঙ্কর কিছু আমাদের আশঙ্কা থেকেই যাচ্ছে। লুট হওয়া অস্ত্রগুলো গত 1.5 বছরে পুরোপুরি উদ্ধার হওয়া উচিত ছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীগুলো সেটা করতে ব্যর্থ হয়েছে। ভোটের আগে অস্ত্রগুলো উদ্ধার না হলে সুষ্ঠু নির্বাচন করা কঠিন হতে পারে। বিবিসি বাংলাকে বলেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনমা মনিরুজ্জামান। তো এই যে এখানে আমরা যে বিষয়টা স্পষ্টভাবে দেখলাম যে এখনো এই অস্ত্রগুলি পরিপূর্ণভাবে উদ্ধার করা যাচ্ছে না, যায়নি, এবং 1300-র উপরে অস্ত্র, 2 লক্ষর উপরে গোলাবারুদ এখনো সন্ত্রাসীদেরই কবজা আমি বলতে পারি। যেহেতু অস্ত্রগুলি জমা দেয়নি, ভালো কোনো মানুষের কাছে থাকলে তো সেগুলি উদ্ধার করা যেত, বা তারা নিজেরাই স্বেচ্ছায় জমা দিত। জমা দেয়নি মানে সেগুলি সন্ত্রাসীদের কবজায় আছে। এছাড়া অবৈধ অস্ত্র তো আরো অনেক রয়েছে, ভারত থেকে আসা অবৈধ পন্থায় কিনা, বা আরো সামনে ভারত থেকে হয়তো আসবে। কয়েকদিন আগেই আমরা দেখছিলাম জুলকারনাইন স্যার একটি পোস্ট দিয়েছেন যে এতগুলি শুটার বাংলাদেশে প্রবেশ করেছে এবং এত এত অস্ত্র ভারত থেকে আসতেছে, এরকম বিভিন্ন নিউজ আমরা প্রতিনিয়ত পাচ্ছি। তাহলে এই 1300 অস্ত্র, 2 লক্ষ গোলাবারুদ, সাথে অবৈধ অস্ত্র আরো, এবং ভারত থেকে যদি আরো অস্ত্র আসে, তাহলে আগামী নির্বাচনের কি সমস্যা বা কি হতে পারে সেটা একেবারেই স্বাভাবিক। জুলাই গণ অভ্যুত্থানের পর 1.5 বছরেও পুরোপুরিভাবে ঘুরে দাঁড়াতে পারেনি পুলিশ বাহিনী। এ অবস্থায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তুষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যেই নির্বাচনের আগে একের পর এক গোলাগুলি ও হত্যার ঘটনা ঘটেছে, যা ভোটারদের আরো উদ্বেগ করে তোলে। এমন পরিস্থিতিতে অস্ত্রের ব্যবহার বন্ধ করে কিভাবে নির্বাচন সুষ্ঠু পরিবেশ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, সরকারের উচিত সেটা ভোটারদের সামনে তুলে ধরা। কারণ নিরাপত্তা ইস্যুতে আশ্বস্ত করা না গেলে তাদেরকে ভোট কেন্দ্রে আনা কঠিন হয়ে পড়বে, বিবিসি বাংলাকে বলেছিলেন নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম। তো এই বিষয়গুলি নিয়ে আমার মোটামুটি আজকে খুব বেশি লম্বা করব না, দুটো বিষয় আমি যতটুকু সামারি যদি করি। যে প্রথম বিষয়টা ছিল আমার যে সরকার প্রধান বা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একটি বিভাগের প্রতি এতটা দুর্বল কেন? এটা কি মূলত তিনি স্বজন প্রীতি হিসেবেই করেছেন, তার এলাকা প্রীতি হিসেবেই করেছেন, নাকি এটার পিছনে কোনো দুর্নীতি আছে? সেটা অবশ্যই খতিয়ে দেখতে হবে। এখন না হোক কাল, কাল না হোক তার ক্ষমতার পরে এটা নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে, এবং এটা নিয়ে দুদকের পরিষ্কার একটি স্পষ্ট আমরা অবস্থান হয়তো দেখব। আমরা এই জায়গা থেকে আমরা দুদককে বলবো বা সরকারকেই বলবো যে এই দুদককে টোটাল হাত পা বাঁধা একটি সংস্থা না করে বরং টোটালি তাদেরকে স্বাধীনতা দিতে হবে। অর্থাৎ একজন রাষ্ট্রপ্রধান, একজন সরকার প্রধান, একজন সেনা প্রধান বা যে কোনো স্তরের যে কারো বিরুদ্ধে তাদের ক্ষমতা থাকায় অবস্থায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনতে পারবে, তদন্ত করতে পারবে, এবং অভিযোগ পরবর্তীতে প্রয়োজনে মামলা হিসেবে নিতে পারবে, এবং সেটা যদি তাদের বিচারের পরে শাস্তি হয় সেই শাস্তিও তারা বাস্তবায়ন করতে পারবে। এই অধিকার যদি তাদেরকে দেওয়া হয়, এই ক্ষমতা যদি তাদেরকে দেওয়া হয়, তাহলে সেটাই হবে আসলে প্রকৃতপক্ষে শক্তিশালী দুদক। তা না হলে আমরা যেটা দেখছি বর্তমান যে দুদক, শেখ হাসিনার সময় যে দুদক ছিল, এটা নখ দন্তহীন একটি দুদক, মানে তারা নখ নাই, কোনো কিছু নাই, তারা কোনো কিছু ধরতেও পারতেছে না, থাবাও দিতে পারতেছে না। অর্থাৎ এরকম কাগজে বাগ দিয়ে আসলে আমাদের কোনো ফায়দা হবে না। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অবৈধ অস্ত্রগুলি এখনো উদ্ধার করা যায়নি, সে কারণে আগামী নির্বাচনে সহিংসতার বড় ধরনের আশঙ্কা রয়েছে। এবং যদি ভোটারদেরকে এর নিশ্চয়তা না দেওয়া যায়, নিরাপত্তার বিষয়টা নিশ্চিত না করা যায়, তাহলে ভোটাররা আগামী নির্বাচনে কতটুকু যাবে বা কতটা যাওয়ার সাহস করবে, সেই বিষয়টাও কিন্তু আমাদের আশঙ্কা তৈরি করছে। সেই জায়গা থেকে এই দুটো বিষয় নিয়েই সরকারকে কথা বলতে হবে। বিশেষত এখন যেহেতু নির্বাচনের সময়, এই অস্ত্র সংক্রান্ত বিষয় নিয়ে সরকারের স্পষ্ট বক্তব্য আসতে হবে, এবং অনবরত যেই ঘটনাগুলি, বিচ্ছিন্ন ঘটনাগুলি ঘটছে, সেই ঘটনা কোনো ক্রমেই যেন বাড়তে না পারে, সেই ঘটনাগুলির রেশ এখানেই টেনে ধরতে হবে। আজকের মধ্যে এখানেই শেষ করছি। আপনাদের জন্য অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকলো, কমেন্ট বক্সে আপনাদের মন্তব্যগুলি দেখতে চাই।
ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।